সিবিআই তদন্ত করে কিছু পাবে না, এইটা যখন মমতা ব্যানার্জি নিশ্চিত। দুটোই, তল্লাশিতে বাধা এতদিন ছিল, আর নথি ছড়ানোর অভিযোগটা তো আগে ছিল, এবং নথি ছড়ানোর ব্যাপারটাতে ওরা 100% সাকসেস হয়েছে। তবুও ইডি তদন্ত করবে। যতই কাজ করে যাক না কেন, কোনো না কোনো নিদর্শন হয়তো পড়ে থাকতে পারে, সেই নিদর্শনের সূত্র ধরেই ইডির কাজ এগোবে, সিবিআইয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছু করণীয় নেই। সেখানে মমতা ব্যানার্জির ঘোর বিপদ আছে, তিনি অ্যারেস্ট হতেই পারেন। এর আগে যত ঘটনা ঘটেছে, অনেকেই বিদেশে পালিয়ে গেছেন, এরকম পারমিশন নিয়ে চলে গেছেন, এবং তারা আর ভারতে ফেরেননি। অভিষেকের ক্ষেত্রেই সেই অবস্থা হতে পারে, কেননা তার ডায়মন্ড হারবার নিয়ে প্রশ্ন দাঁড়িয়ে গেছে। তার সঙ্গে আজকে দল নেই, তার সঙ্গে দলের সিম্বল নেই, কেউ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছুতো ধরে পালিয়ে যেতে পারেন। আইনের একাধিক ঘেরাটো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি রাজ্যের সরকার বদলের পর থেকে। কিন্তু আমি প্রথমেই বলবো যে আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা এবং ফাইল চুরির অভিযোগ, একদম যে সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের, একদম ইডি যখন বলছে যে তল্লাশিতে বাধা দেওয়া হয়েছিল এবং ফাইল সরিয়ে নেওয়া হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সিবিআই তদন্তে আপত্তি না থাকার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এত একটা নাটকীয়তা আমরা দেখতে পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন সেই সময় আইপ্যাকের যখন হানা হয়েছিল, ইডি তল্লাশির সময় পৌঁছে গিয়েছিলেন। এখন তিনি নিজেই বলছেন সিআইডি তদন্তে কোনো বাধা নেই। কি নতুন কৌশলটা কি? মমতা ব্যানার্জি নিজেও বুঝতে পেরেছেন যে ওখানে যা তথ্য ছিল, তথ্যটি উনি সম্পূর্ণভাবে সরিয়ে ফেলেছেন। তো এখন সেখানে যতই যে কেউ তদন্তে যাক না কেন, কিছুই পাওয়া যাবে না। যদি সিমিলার ঘটনা ধরি, তাহলে আমরা আরজি করের ঘটনাও দেখেছি, সেখানে তদন্ত যা কিছু ছিল সব সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে কারোর পক্ষে কিছু পাওয়া সম্ভব হয়নি। এর আগেও আমরা দেখেছিলাম যে রাজীব কুমারকে দিয়ে চিটফান্ডের লাল ডায়েরিটাকে সরিয়ে দেওয়ার পর আর কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। তো এরকম উনি নিশ্চিতভাবে উনি যা এভিডেন্স ছিল, এভিডেন্সকে উনি সরাতে পেরেছেন, এভিডেন্সকে উনি কোনো জায়গায় লুকিয়ে রেখেছেন। সিআইডির পোটেনশিয়ালিটি মানে বা তদন্তকারী সংস্থার লাস্ট কয়েক বছরের হিসাব যদি দেখা হয় দাদা, সেখানে তদন্তকারী সংস্থার যা প্রোগ্রেস বা যা কাজ, বা এক্ষেত্রেও যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বীরদর্পে ঘোষণা করছেন যে সিআইডি বা তদন্ত হলে তার কোনো কিছু আপত্তির জায়গা নেই, এখানে কি সিআইডির একটা পোটেনশিয়ালিটি নিয়ে প্রশ্ন চলে আসছে, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন চলে আসছে? মমতা ব্যানার্জি যখন সরকারে ছিলেন, তখন এখানে ইডি বা সিবিআই কে তিনি কোনো সুযোগই দিতেন না, এবং কাজ করতেও দিতেন না। সেখানে পুলিশকে নামিয়ে দিতেন, বাধা দিতেন, এবং সিআইডি তার নির্দেশেই কাজ করেছিলেন, এবং সমস্ত তদন্ত, সমস্ত যা কিছু আছে উনি তা সরিয়ে রেখেছেন। এখন সরকার বদল হয়েছে, সিআইডি এই সরকারের কাছে আছে, ইডি আছে, সিবিআই আছে, সবটাই আছে। সব মিলে যদি তদন্ত নামে, উনি তো নিশ্চিত যে তদন্তের সাপেক্ষে কিছু প্রমাণ উনি সেখানে রাখেননি, সমস্তটাই লোপাট করে দিতে সক্ষম হয়েছেন। তার জন্য উনি হয়তো রিক্সে বলছেন যে না, যদি তদন্ত হয় আমার তাহলে কোনো আপত্তি নেই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী যখন সিবিআই তদন্তের সম্ভাবনা রয়েছে তখন তিনি সেটা মেনে নিচ্ছেন, এর পেছনে কি অঙ্ক থাকতে পারে? মেনকা গুরুস্বামী তারা মেনে নিচ্ছেন, সবসময় আর্গু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আজকে তারা মেনে নিচ্ছেন এই সম্ভাবনাটা। না, সিবিআই তদন্ত তো এটাকে অমান্য করা যায় না। অমান্য করলে বিষয়টা অন্যরকম দাঁড়িয়ে যাচ্ছে। আমি যেটা আগেই বললাম যে সিবিআই তদন্ত করে কিছু পাবে না, এইটা যখন মমতা ব্যানার্জি নিশ্চিত যে উনি সেটাকে সম্পূর্ণটাই লোপাট করে দিয়েছেন, এবং লোপাটের গ্যারান্টিটা উনি দিয়ে দিচ্ছেন, তখন ওনার যে উকিল আছেন তিনি বলছেন ঠিক আছে, সিবিআই তদন্ত হোক, আমাদের কোনো আপত্তি নেই। আমি বলবো এই যে দাদা, ইডি এখনো সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। এই অবস্থায় আদালতের সামনে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে কোনটা হওয়া উচিত, বা কোনটা বলে আপনি মনে করছেন, যে তল্লাশিতে বাধা নাকি নথি সরানোর অভিযোগ, কোনটা? দুটোই, তল্লাশিতে বাধা এতদিন ছিল, আর নথি ছড়ানোর অভিযোগটা তো আগেই ছিল, এবং নথি ছড়ানোর ব্যাপারটাতে ওরা 100% সাকসেস হয়েছে। তবুও ইডি তদন্ত করবে। যতই কাজ করে যাক না কেন, কোনো না কোনো নিদর্শন হয়তো পড়ে থাকতে পারে, সেই নিদর্শনের সূত্র ধরেই ইডির কাজ এগোবে, সিবিআইয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সিবিআই তদন্তে কোনো আপত্তি না করেন, তাহলে কি এটাকে তার তার পক্ষ থেকে একটা তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত থাকার একটা বার্তা হিসেবে দেখা যায়? এবং কতটা বিপদে পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছু করণীয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেই ক্যাচারে ছিলেন, উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি সাম্রাজ্ঞী ছিলেন। আজ উনি হেরে গেছেন, ওনার দল ওনার সঙ্গে নেই, সিম্বল ওনার সঙ্গে নেই, ওনার সঙ্গে কেউ নেই। এ মতো দাঁড়িয়ে উনি বলতে গেলে ভিখারি রাজা হয়ে গেছেন। তো এই মুহূর্তে ওনার পক্ষে এটা ছাড়া আর বলা কিছুই সম্ভব নয়।
এই যে তিনি মানে রীতিমতো বলছেন যে তদন্তের মানে এটা কি তদন্তের সামনাসামনি হতে প্রস্তুত এরকম একটা মানে এটা একটা বার্তা এলো নাকি কোথাও গিয়ে কতটা বিপদে পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপেক্ষে না যায়? না, মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়বেনি, কেননা যতই উনি যাই করে থাকুক না কেন, দেখুন যখন ডাকাতি হয় বা চুরি হয় কোনো না কোনো নিদর্শন রেখে যায়, কেউ কাউকে খুন করে চলে যায়, তারপরেও কিন্তু সেখানে তার ক্লু খুঁজে পাওয়া যায়। এখানেও মমতা ব্যানার্জির কিছু না কিছু ক্লু নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। এই আশাতেই সিবিআই তদন্ত শুরু করবেন। আর মমতা ব্যানার্জি যেটা বলছেন ওটা একটা রিস্কেবল। উনি হয়তো ভাবছেন যে আমি কিছু রেখে যাইনি, হয়তো কিছু রেখে গেছেন, কোনো না কোনো নিদর্শনের ভিত্তিতে সিবিআই তার কাজ এগোবে। সুতরাং সেখানে মমতা ব্যানার্জির ঘোর বিপদ আছে, তিনি অ্যারেস্ট হতেই পারেন। পুলিশ মৌখিক নির্দেশ দিলে মসজিদ থেকে মাইক খুলবেন না, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে আদালত স্পষ্ট করে দিয়েছে যেমন আজান চালাচ্ছিলেন তেমনই আহ, রীতিমতো আজান চালাবেন। আইন অনুযায়ী যে ডেসিমেল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আজান চলবে। অ্যাডভোকেট জেনারেল আদালতে জানিয়েছেন এরকম কোনো ওরাল অর্ডার দেওয়া হয়নি। আদালত বলছে মৌখিক বললে তো কোনো প্রমাণ হতে পারে না, সবই মৌখিক, তাই এই কেস খারিজ হয়েছে। কি বলবেন এ প্রসঙ্গে? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন বিচক্ষণ রাজনীতিবিদ, এবং তিনি চেষ্টা করেছিলেন যে এই যে হেরে যাওয়াটা, মমতা ব্যানার্জির হেরে যাওয়াটা এবং মমতা ব্যানার্জি রাস্তায় বসে পড়াটা, উনি যে ইস্যুটা ধরেছেন, এটা তো স্বাভাবিক যে আজান কেউ বন্ধ করতে বলছে না, কিন্তু আজানের যে ডেসিমেলটা ভোরবেলায় যেভাবে সারা আকাশ বাতাস কাঁপিয়ে মানুষের ঘুমটাকে রোধ করে দিত, এবং এটা পলিউশন কন্ট্রোল বোর্ডের আন্ডারে ছিল, যেটা আমাদের এজি সাহেব বলেছেন যে এরকম কোনো মৌখিক নির্দেশ বা পুলিশের পক্ষ থেকে এগুলো করা হয়নি, সম্পূর্ণটাই ভুয়ো ছিল, মিথ্যে ছিল। এবং আজও কোর্টে তিনি অনেক ইমামকে হাজির করিয়েছিলেন, এবং সেখানে তিনি যে বক্তব্য বা উনি যে প্লিড করছিলেন, প্লিডের মধ্যে অনেক অসঙ্গত উনি ভাবভঙ্গিও দেখাচ্ছিলেন। পরিশেষে কোর্ট এটাকে ডিসমিস করে দেয়। এই যে বিষয়টা নিয়ে প্রথম থেকেই একটা তৃণমূলের স্ট্যান্ড দেখা গেছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যেমন আজান চালাচ্ছিলেন তেমন আজান চালাবেন। এর পেছনে রহস্যটা কি? এই আজানের মাইক নিয়ে এত গাত্রজ্বালা কেন হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যদি এরকম করা হয় তাহলে সেক্ষেত্রে তিনি মামলা ঠুকবেন যাতে মন্দিরেও কোনো রকম গান বাজনা বা এইসব না করা হয়। বিকাশবাবু চিরকাল ব্রাহ্মণ হয়েও তিনি হিন্দু বিরোধী কাজ করেছেন। তিনি প্রকাশ্যে রাস্তায় গরুর মাংসও খেয়েছেন, তার কোনো দ্বিধা নেই। হিন্দু মূর্তি ভাঙলে তিনি সগর্বে সেখানে হাসি ছড়িয়েছেন। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যেখানে ওরা ফিরে আসতে চাইছে, তৃণমূলও ফিরে আসতে চাইছে, এবং পাশে বিকাশবাবুও চাইছে তার সিপিএম ফিরে আসুক। আজানে কোনো অসুবিধা নেই, কিন্তু মাইক দিয়ে নয়। অনেক মন্দির থেকেও এরকম মাইক খোলা হয়েছে, যেখানে পলিউশন বিষয়টা আছে, যে পলিউশনের ডেসিমেলটা বেড়ে যাচ্ছে, সেখানে পুলিশ তার ব্যবস্থা নেবে। এবং বিভিন্ন জায়গায় যে ডিজে বাজানো হচ্ছে, সেই ডিজেটা কারা বাজাচ্ছে, সেটা হিন্দু বাজাচ্ছে না মুসলমান বাজাচ্ছে সেটা দেখা হচ্ছে না, তার বিরুদ্ধে পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে। ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদম তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা করলেন। কোনো কারণ না দেখে অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ রয়েছে তার। বিদেশ যাত্রার আগে কেন অ্যাকাউন্ট ফ্রিজ প্রশ্ন তুলে মামলা করছেন, কি বলবেন? এর আগে যত ঘটনা ঘটেছে, অনেকেই বিদেশে পালিয়ে গেছেন, এরকম পারমিশন নিয়ে চলে গেছেন, এবং তারা আর ভারতে ফেরেননি। অভিষেকের ক্ষেত্রেই সেই অবস্থা হতে পারে, কেননা তার ডায়মন্ড হারবার নিয়ে প্রশ্ন দাঁড়িয়ে গেছে, তার সঙ্গে আজকে দল নেই, তার সঙ্গে দলের সিম্বল নেই, কেউ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছুতো ধরে পালিয়ে যেতে পারেন, হয়তো সে কারণে তার অ্যাকাউন্টটাকে ফ্রিজ হয়েছে। না মানে তিনি বলছেন যে অ্যাকাউন্ট এরকম ভাবে ফ্রিজ করে দেওয়া হচ্ছে রীতিমতো মানে মেনে নিতে পারছেন না বিষয়টা অ্যাকচুয়ালি, কারণ যে বিদেশ যাত্রার আগে কেন তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে প্রশ্ন করছেন তো রীতিমতো। বিদেশ যাওয়ার জন্য যে টাকা পয়সাগুলো দরকার, সেই টাকা পয়সাগুলো ওনার কাছে আছে, এবং অ্যাকাউন্টটা এই কারণে ফ্রিজ করা হচ্ছে যে তিনি যে ফিরে আসবেন তার গ্যারান্টিটা কোথায় আছে। আর অ্যাকাউন্ট ফ্রিজ করাটা আম, আহ, তার অ্যাকাউন্টে যে টাকাগুলো এসছে, তার অ্যাকাউন্টে টাকা কোথা থেকে এসছে, এত টাকা কিভাবে এসছে, অ্যাকাউন্ট ফ্রিজ হতেই পারে। এবার অভয়ার যে সৎকার কাণ্ড, সৎকারের যে মামলা ছিল তাতে জামিন পেয়ে গেলেন নির্মল ঘোষ। নির্মল ঘোষের আইনজীবী অর্ক চৌধুরী তিনি বলছেন যে নির্মল ঘোষকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভয়ার সৎকার কাণ্ডে তিনি জামিন পেয়েছেন কারণ তার বিরুদ্ধে যে সমস্ত ধারায় অভিযোগ করা হয়েছে সবগুলোই জামিনযোগ্য ধারা। তবে তিনি 3টি মামলার জামিনের আবেদন করেছিলেন, অপর একটি তোলাবাজির মামলা রয়েছে তার বিরুদ্ধে। প্রশ্ন হচ্ছে যে গুরুতর অভিযোগের ক্ষেত্রে জামিনযোগ্য ধারা প্রয়োগের পেছনে তদন্তকারীদের ঠিক
কি যুক্তি থাকতে পারে বলে মনে করছেন? এত গুরুতর অভিযোগ, যেখানে অভয়ার মা বারংবার বলেছেন যে তাদের উইদাউট দেয়ার কনসেন্ট তাদের মেয়ের ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো বা ক্রিমেশন করে দেওয়া হয়েছিল। এটা তো খুব গুরুতর একটা অভিযোগ। তারপরেও তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করছে তদন্তকারী সংস্থাগুলো। না, এটা তো যারা তদন্তকারী সংস্থা আছে তারা বিষয়টা দেখেছেন এবং তারা যে ধারাতে এফআইআর গুলো করেছেন, পুলিশ এফআইআর গুলো করেছেন এবং বিষয়টা আদালতের বিষয় রয়েছে। তবে যেটাই হোক না কেন, কেসটা মিটে যায়নি। জামিন হলে তার যে শাস্তি হবে না তা নয়, কেসের মতো চলবে এবং প্রয়োজনে তিনি আবার অ্যারেস্ট হতে পারেন। আমি বলবো, যে ব্যক্তি সারা রাত পরিস্থিতি মনিটর করছিলেন বলে অভিযোগ বা দাবি রয়েছে, তাকে কেন এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না দাদা? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন সারা রাত তিনি মনিটর করে। না, মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়া হবে না, উনি নিশ্চিন্তে থাকুন। একে একে সব তদন্ত যখন শুরু হয়েছে, তো উনিও এই তদন্তের মধ্যেই আছেন, তার দিকে নজর আছে, তাকেও জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই করা হবে। আমি বলবো, আপনার কি মনে হয় তদন্তে ইচ্ছাকৃতভাবে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বাইরে রাখা হচ্ছে, না কি তদন্তকারীরা ধাপে ধাপে এগোচ্ছেন এবং উপযুক্ত সময়ে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় করে? না, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এদেশের একটা নিয়ম আছে, ধাপে ধাপে তদন্তটা এগোচ্ছে, কোনো ব্যক্তিকে বা কাউকে ছাড়া হচ্ছে না। জাস্টিস ফর অল, এবং এর আন্ডার থেকে কেউ বেরোতে পারবে না, কোনো দোষী ব্যক্তি বেরোতে পারে না। এবং হয়তো তদন্তে কিছুটা শীতলতা থাকলেও থাকতে পারে, তদন্তে কিছু সময় সাপেক্ষ হলেও হতে পারে, কিন্তু তদন্ত চলবে এবং উপযুক্ত শাস্তি তারা নিশ্চয়ই পেয়ে থাকবে। শেষ পর্যন্ত এই মামলার প্রকৃত সত্য সামনে আসবে বলে আপনি কতটা আশাবাদী রয়েছেন? না, প্রথমেই তো বললাম যে অভয়াকাণ্ডে অনেক তদন্ত হয়েছে এবং অনেক কিছু ওখানে লুকিয়ে ফেলা হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তখন তারই সরকার ছিল। তবুও আশা জাগে যে না, তদন্ত যেভাবে এগোচ্ছে, ধীরে গতিতে এগোলেও ক্লু নিশ্চয়ই বেরিয়ে আসবে, সেই ক্লু ধরেই সম্পূর্ণ শাস্তি যারা যারা পাওয়ার তারা পাবেন এবং তদন্ত একদিন শেষ হবে।